প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল সিকিয়ার। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যেসব স্থাপনার বেজ বা ভিত্তি যতটা মজবুত এবং টেকসইভাবে তৈরি করা হয়, সে স্থাপনাটি ততটাই মজবুত, টেকসই এবং সগর্বে একই স্থানে স্থির হয়ে অনেকটা বছর, এমনকি শত শত বছর সেই স্থাপনাটি সগর্বে দাঁড়িয়ে থাকে। তো ভিউয়ার্স, প্রত্যেকটি কাজের এক একটি প্রাথমিক ধাপ রয়েছে। সেই প্রাথমিক ধাপগুলো যদি আপনি ভালোভাবে মজবুত করে সুন্দরভাবে সাজিয়ে একের পর এক সাবলীলভাবে আপনি যদি কাজটাকে সম্পাদন করতে পারেন, তাহলে ইন ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে সফলতার বড় একটি উপহার। তো ভিউয়ার্স, ইংলিশ গ্রামারের আপনি যদি ভালোভাবে এই আপনার পজিশনটাকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনার জন্য ইংলিশ গ্রামারের কতগুলো প্রাথমিক ধাপ রয়েছে। সেই প্রাথমিক ধাপগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। সেই প্রাথমিক ধাপগুলো আমি দুইটি পার্টে আলোচনা করব, কারণ একটি পার্ট আলোচনা করলে ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে। ভিডিওটি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতেও একটা বোরিং চলে আসতে পারে। সেই হিসেবে আপনাদের কথা চিন্তা করে আমি দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা ভালোভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে তৃতীয় পার্ট আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার কাছে একটি অনুরোধ করে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাদর সম্ভাষণ। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল ক্লাস। ভিউয়ার্স, আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোনো বিষয়েরই একটি প্রাথমিক অবস্থা থাকে। তো আমরাও ইংলিশ গ্রামারের প্রাথমিক অবস্থায় আজকে শুরু করব। তো ভিউয়ার্স, আমি এখানে লিখেছি প্রাইমারি স্টেপ 1। আমি আপনাদেরকে বলেছিলাম আমি দুইটি পার্ট বা দুই স্টেপে আমি আপনাদের সামনে প্রাইমারি বা প্রাথমিক ধাপগুলো আপনাদের সাথে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি যে অ্যালফাবেট, এরপর লিখেছি লেটার, এরপর লিখেছি ওয়ার্ড, এরপর লিখেছি সেন্টেন্স। আপাতত আমরা আজকে এই চারটি অপশন নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের কাছে আমার টিউটোরিয়াল ক্লাসটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। তো ভিউয়ার্স, অ্যালফাবেট কি? অ্যালফাবেট হচ্ছে যে কোনো একটি ভাষায় ব্যবহৃত সকল সাংকেতিক চিহ্ন, বা যে কোনো একটি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্নসমূহ ব্যবহার করা হয়, সেগুলো সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে বর্ণমালা। তো বর্ণমালার সঙ্গেও একই রকম হবে, শুধু এখানে আমরা ইংরেজি ভাষার কথা বলেছিলাম, এখানে গিয়ে আমরা বাংলা ভাষার কথাই বলবো। যে বাংলা ভাষায় ব্যবহৃত বা বাংলা ভাষা লেখার জন্য ব্যবহৃত সকল সাংকেতিক চিহ্ন সমূহের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। তো ভিউয়ার্স, যেমন এখানে ইংরেজিতে A to Z পর্যন্ত 26টি লেটারকে অ্যালফাবেট বলা হয়, আর বাংলাতে ক থেকে শুরু করে ওদিকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব বর্ণগুলোকেই একত্রে বর্ণমালা বলা হয়। তো ভিউয়ার্স, এরপরে আসবে লেটার। লেটার কি? লেটার হচ্ছে ভাষা লিখে প্রকাশ করার জন্য বা ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্নসমূহ ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় লেটার। লেটারের বাংলা প্রতিশব্দ হচ্ছে বর্ণ। বর্ণের সঙ্গেও একই রকম হবে, যে বাংলা ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্নসমূহ ব্যবহার করা হয়, সেগুলোকে সেগুলোকে বর্ণ বলা হয়। তো লেটার, ইংরেজিতে লেটার 26টি, বাংলাতে বর্ণ টোটাল 50টি। তো ভিউয়ার্স, লেটার কি জানলাম। এবার লেটারের দুটি প্রকার রয়েছে, তাও উচ্চারণের দিক থেকে লেটার দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে ভাওয়েল, আরেকটি হচ্ছে কনসোনেন্ট। একইভাবে বর্ণেও, বাংলা বর্ণেরও উচ্চারণের দিক থেকে দুটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে স্বরবর্ণ, আরেকটি হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আমরা এখন ভাওয়েল এবং কনসোনেন্টের সংজ্ঞা জানবো। তো প্রিয় ভিউয়ার্স, ভাওয়েল কাকে বলে? ভাওয়েল কি? ভাওয়েলের দুটি সংজ্ঞা হতে পারে। প্রথমত সংজ্ঞা হচ্ছে ইংরেজিতে 26টি লেটারের মধ্যে A, E,
আই ও ইউ, এই 5টি লেটারকে ভাওয়েল বলা হয়। আরেকটি সংজ্ঞা হতে পারে যে ভাওয়েল হচ্ছে এমন কতগুলো বর্ণ বা এমন কতগুলো লেটার যেগুলো অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, সেগুলোকে ভাওয়েল বলা হয়। আমরা যখন এই 5টি লেটারের দিকে একটু তাকাই, তখন আমরা উচ্চারণগুলোর দিকে একটু লক্ষ্য করি যে এ ই আই ও ইউ। আমি আবারও বলছি, আমরা যদি এই ভাওয়েলের দিকে একটু লক্ষ্য রাখি বা এর উচ্চারণগুলো যদি আমরা করে থাকি, তাহলে আমরা দেখি এই ভাওয়েলগুলো উচ্চারণের সময় যে সংজ্ঞায় যে বলেছিলাম, এই ভাওয়েলগুলো বা এই লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু অন্য কোনো ভার্ব বা লেটারের সাহায্য তার প্রয়োজন হয় না। সেটা একটু আমরা দেখব। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে এ লিখেছি। আমরা যদি এক উচ্চারণ করতে যাই, আমরা যদি এক উচ্চারণ করি, আমরা এ উচ্চারণের মাঝে শুধু এই পাই, অন্য কোনো বর্ণের কোনো প্রত্যাংশ বা কোনো অংশে আমরা এই এ উচ্চারণের মাঝে খুঁজে পাই না। একইভাবে ই যখন উচ্চারণ করব, শুধুমাত্র ই উচ্চারিত হয়, আর কোনো লেটার বা বর্ণের কোনো প্রত্যাংশ আমরা এখানে দেখতে পাই না। একইভাবে আই ও ইউ, এই লেটারগুলো নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাই এগুলোকে ভাওয়েল বলা হয়। আশা করি আপনারা ভাওয়েল কি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টেরও সংজ্ঞা দুটি হতে পারে। প্রথমত যে সংজ্ঞাটি, সেটি হচ্ছে যে ইংরেজি 26টি লেটারের মধ্যে এ ই আই ও ইউ এই 5টি লেটার ছাড়া বাকি 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট। বাকি 21টি লেটারকে বলা হয় কনসোনেন্ট। তো কনসোনেন্টের আরেকটি সংজ্ঞা হতে পারে, সেটি হচ্ছে কনসোনেন্ট হচ্ছে এমন কতগুলো লেটার বা বর্ণ যেগুলো নিজে নিজে কখনো উচ্চারিত হতে পারে না, নিজের উচ্চারণের সময় ওই ভাওয়েলের যে কোনো একটি লেটারের উচ্চারণকে সঙ্গে নিয়ে তবে এই লেটারগুলোর উচ্চারিত করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটা বি লিখলাম আর একটা এম লিখলাম। তো ভিউয়ার্স, আমরা এই দুটি লেটারের একটু ইয়ের দিকে লক্ষ্য করি, উচ্চারণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তখন আমরা কি দেখি? যেমন আমরা যদি বি উচ্চারণ করি, তাহলে বি উচ্চারণ করলে বি উচ্চারণের শেষে গিয়ে আমাদের শেষে একটা ই উচ্চারিত হয়। বি উচ্চারণের শেষের দিকে আমাদের একটা ই উচ্চারিত হয়। এরপরে হচ্ছে আবার যখন আমরা এম এর দিকে লক্ষ্য রাখি, এম উচ্চারণের সময় প্রথমেই এ উচ্চারিত হয়ে যায়, এম এ উচ্চারিত হয়। তো ভিউয়ার্স, দেখতেই পেলাম যে কনসোনেন্ট লেটারগুলো অবশ্যই উচ্চারণের সময় ভাওয়েলের যে কোনো একটি লেটারের উচ্চারণকে সঙ্গে নিয়েই তবে উচ্চারিত হতে পারে, না হয় সে উচ্চারিত হতে পারে না, তাই এগুলোকে বলা হয় কনসোনেন্ট। তো ভিউয়ার্স, একইভাবে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণকে আমরা ভাওয়েল ধরে নিতে পারি, ব্যঞ্জন বর্ণকে আমরা কনসোনেন্ট হিসেবে আলোচনা করতে পারি। কেননা আমরাও দেখি যখন স্বরবর্ণ উচ্চারণ করি, তখন স্বরবর্ণ উচ্চারণের সময় শুধুমাত্র স্বরবর্ণের এই যে স্বর, অ, স্বর, আ, এই সমস্ত বর্ণগুলোই শুধুমাত্র উচ্চারিত হয়। ব্যঞ্জন বর্ণের কোনো বর্ণ উচ্চারণের কোনো প্রত্যাংশ এই স্বরবর্ণগুলো উচ্চারণের সময় প্রয়োজন হয় না, তাই সেগুলোকে স্বরবর্ণ বলা হয়, বা আমরা ইংরেজির সাথে তুলনা করলে সেগুলোকে আমরা ভাওয়েলও বলতে পারি। এরপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলো হুবহু কনসোনেন্টের মতোই, কেননা ব্যঞ্জন বর্ণ উচ্চারণের সময় অবশ্যই স্বরবর্ণের একটি উচ্চারণ অবশ্যই সাথে নিয়েই ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ উচ্চারিত হয়। যেমন আমরা যখন ক লিখব, এই ক লিখলে খ এর উচ্চারণের সময় আমরা শেষে একটা অ খুঁজে পাই। ক অ বলে একটা আমরা শেষে একটু উচ্চারণ আমরা খুঁজে পাই। এই জন্য এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণর সাথে কনসোনেন্টের সাথে তুলনা চলে, আর ভাওয়েলের সাথে স্বরবর্ণের তুলনা চলে। তো ভিউয়ার্স, এই হচ্ছে লেটার বা ভাওয়েল বা কনসোনেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসবে ওয়ার্ড। আমরা যখন লেটার বা বর্ণ ভালোভাবে বুঝে যাই, তখন আমাদের নেক্সট ধাপ হয়ে যায় ওয়ার্ড। তখন আমাদের ভিতর কিউরিসিটি সৃষ্টি হয় যে আমরা এখন লেটার চিনি, তো আমরা এখন আস্তে আস্তে কীভাবে করে আমরা একটি ওয়ার্ড তৈরি করতে পারবো। আপনি ওয়ার্ড তৈরি করতে পারবেন তখনই যখন আপনি ওয়ার্ডের কিছু শর্ত জানবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা ওয়ার্ডের সংজ্ঞাটা আগে জেনে নিই। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে পাশাপাশি কয়েকটি লেটার বা বর্ণ বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে ওয়ার্ড বলা হয় বা শব্দ বলা হয়।
বাংলা ব্যাকরণের সংজ্ঞাও একইভাবে দিতে পারেন যে পাশাপাশি কয়েকটি বর্ণ বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয়। তো ভিউয়ার্স, ওয়ার্ডের সংজ্ঞা আমরা শুনলাম, আর যারা জানেন তারাও পড়েছেন, কিন্তু একটা বিষয় কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বলছি। এই যে ওয়ার্ডের সংজ্ঞায় আমরা কিন্তু দুইটা শর্ত খুঁজে পাচ্ছি। একটি শর্ত হচ্ছে পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বসাতে হবে, আরেকটি শর্ত হচ্ছে সব ওয়ার্ড যে পাশাপাশি কয়েকটি বর্ণ যে বসালাম, সেই বসানোর ফলে আমরা যেটাকে ওয়ার্ড বলবো, যে সেই ওয়ার্ডটি তখনই ওয়ার্ড হবে যখন সেটি অর্থপূর্ণ হবে। এই দুটি শর্ত পালনে একটি ওয়ার্ড গঠিত হয়। এই দুটি শর্ত পালনে একটি ওয়ার্ড গঠিত হয়। তো ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের জন্য দুইটি উদাহরণ আনলাম। আমি এখানে দুটি উদাহরণ লিখছি। একটা লিখলাম যে হচ্ছে পেন, আর একটা লিখলাম যে হচ্ছে ইএনপি। ভিউয়ার্স, প্রথমেও 3টি লেটার ব্যবহার করেছি, এরপরেও 3টি লেটার ব্যবহার করেছি। এখন আপনাদেরকে বলতে হবে যে সংজ্ঞা অনুযায়ী, ওয়ার্ডের সংজ্ঞা অনুযায়ী আপনাদের বলতে হবে এখানে কোনটি ওয়ার্ড কোনটি ওয়ার্ড নয়। সরি ভিউয়ার্স, PEN আমরা যখন প্রথম যে আমরা ওয়ার্ড লেখার সময় প্রথম যেটাকে আমরা ওয়ার্ড হিসেবে লিখেছিলাম, সেই প্রথম ওয়ার্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি বা দ্বিতীয় ওয়ার্ডের দিকেও আমরা যখন লক্ষ্য করব, তখন দুই ওয়ার্ডের মাঝেও আমরা একটি খুবই সিম্পল একটি যে প্রাথমিক যে শর্ত আছে, সেই প্রাথমিক শর্তটি আমরা কিন্তু খুঁজে পাচ্ছি ইজিলি। খুবই ইজিলি আমরা খুঁজে পাই যে যেমন পাশাপাশি আমরা কয়েকটি ওয়ার্ড বসানোর কথা ছিল, আমরা পাশাপাশি লেটার বসানোর কথা ছিল, আমরা পাশাপাশি লেটার বসিয়েছি, এইখানেও লেটার বসিয়েছি। রয়ে যায় 2 নম্বর শর্তটি। 2 নম্বর শর্তটি পূরণ হয়েছে কিনা দেখলেই আমরা, যদি যে ওয়ার্ডের মাঝে আমরা শর্তটি পূরণ হয়েছে দেখবো, আমরা সেটাকে ওয়ার্ড বলবো, আরেকটাকে ওয়ার্ড বলতে পারবো না। তো ভিউয়ার্স, দেখি আমরা PEN পাশাপাশি 3টি লেটার বসানোর পর একটি শব্দ হয়, সেটা হচ্ছে পেন। পেন অর্থ কি আমরা সকলেই জানি, কলম। একইভাবে এর পরেরটা যখন আমরা একটু উচ্চারণ করতে যাব, ENP, তাহলে ENP জাস্ট ENP থেকে যাই, এটার কোনো অ্যান্সার নেই বা কোনো অর্থ নেই। সো আমরা এটাকে কখনো ওয়ার্ড বলবো না, আমরা এটাকেই ওয়ার্ড বলবো। এটা আমার জন্য ওয়ার্ড নয়, এটা আমার জন্য ওয়ার্ড, কেননা শর্ত দুটি পূরণ হয়েছে এই ওয়ার্ডটির মধ্যে। এই ওয়ার্ডটির মাঝে শর্ত দুটি পূরণ হওয়ায় এটাকেই আমরা ওয়ার্ড বলবো, আর এখানে শর্ত একটি পূরণ হলে অন্যটি পূরণ না হওয়ায় এটাকে আমরা কখনো ওয়ার্ড বলতে পারি না। তো ভিউয়ার্স, আশা করি ওয়ার্ড কীভাবে গঠন করবেন আশা করি আপনাদের ভিতরে বুঝে এসেছে। এইভাবে করে আপনারা ওয়ার্ডগুলো তৈরি করতে শিখবেন, তারপরে গিয়ে আপনাদের জ্ঞান ভাণ্ডারটা আরও সমৃদ্ধ হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে ওয়ার্ড নিয়ে আলোচনা। এরপর আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। ভিউয়ার্স, আমি আবারও বলছি, পাশাপাশি কয়েকটি ওয়ার্ড বসে যখন একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সের সংজ্ঞায় যখন আমরা লক্ষ্য করি, তখনও এখানে দুটি শর্ত আমরা খুঁজে পাই। প্রথম শর্ত হচ্ছে ওয়ার্ডগুলো পাশাপাশি বসবে। দ্বিতীয় শর্ত হচ্ছে একটি নির্দিষ্ট অর্থ থাকবে। তো ভিউয়ার্স, এখানেও তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি এখানে দুটি সেন্টেন্স লিখছি, আপনাদের বলতে হবে এখানে কোনটি সেন্টেন্স এবং কোনটি সেন্টেন্স নয়, কোন সেন্টেন্সের দুটি শর্তই পূরণ হয়েছে আর কোন সেন্টেন্সটিতে একটি শর্তই পূরণ হয়েছে। এই দুইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা অবশ্যই সেন্টেন্স কোনটি, সেন্টেন্স নয় কোনটি, এটা ধরতে আমাদের কোনো ইনশাল্লাহ প্রবলেম হবে না। যেমন আমি লিখলাম he
will fly। আরেকটি লিখলাম I go to school। তো ভিউয়ার্স ভালোভাবে লক্ষ্য করুন এই দুটি সেন্টেন্সের উপর। এই দুটি সেন্টেন্সের মাঝে আপনাকে কোনটিকে রাইট সেন্টেন্স আর কোনটিকে রং সেন্টেন্স বলতে হবে। ভিউয়ার্স আমি বলেছিলাম দুটি শর্ত, সেই দুইটি শর্ত দিয়েই আপনি একটু চিন্তা করুন এখানে কোনটি সেন্টেন্স নয়। এখানেও কিন্তু দুটি সেন্টেন্সের দিকে লক্ষ্য করবেন, তখন দেখবেন দুটি সেন্টেন্সেও উভয় প্রাথমিক শর্তটি উভয় সেন্টেন্সে পালন হয়েছে বা পূরণ হয়েছে, কিন্তু এখন যে আমাকে বলতে হবে দ্বিতীয় শর্তটি কোন সেন্টেন্সে প্রতিফলিত হয়েছে আর কোন সেন্টেন্সে প্রতিফলিত হয়নি, সেটা যদি আপনি ধরে নিতে পারেন তাহলে আপনার জন্য সেন্টেন্স গঠন করা ইজি হয়ে যাবে। শুধু লাগবে কিছু ইনস্ট্রাকশন, কিছু স্ট্রাকচার জানা লাগবে, তখন আপনার জন্য ইনশাল্লাহ সেন্টেন্স গঠন করাটা অনেক সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি একটু লক্ষ্য করি, প্রথম সেন্টেন্স যেটি করেছিলাম হি স্কুল ফ্লাই, হি একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড, ফ্লাই একটি ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ডকে আমরা পাশাপাশি বসিয়েছি, তার মানে প্রাথমিক যে শর্ত সেই শর্তটি আমার কাছে পূরণ হয়েছে। এরপর হচ্ছে এবার আমরা অর্থের পূর্ণতা পাই কিনা দেখি। হি অর্থ সে, স্কুল অর্থ বিদ্যালয়, ফ্লাই অর্থ উড়ে। তো বাংলায় সেটাকে অর্থ করতে গেলে বা বাংলায় অনুবাদ করতে গেলে হবে সে উড়ে স্কুলে। সে উড়ে স্কুলে, এটার কোনো অর্থ হতে পারে? অ্যাবসলিউটলি নট, এটার কোনো অর্থ হতে পারে না। হি স্কুল ফ্লাই, সে উড়ে স্কুলে, এটার কোনো অর্থ হচ্ছে না, কোনোভাবেই বুঝে আসছে না। যদি আপনাদের ভিতরে বুঝে আসে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে আমি এটাকে কোনো সেন্টেন্স বলতে পারবো না, কারণ এখানে দ্বিতীয় শর্তটি পূরণ হয়নি। সো ইট ইজ নট এ সেন্টেন্স। এরপর হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে আমি দেখব যে এটা সেন্টেন্স হচ্ছে কিনা। তো ভিউয়ার্স আই গো টু স্কুল, আই একটি ওয়ার্ড, গো একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড। এই চারটি ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু এই সেন্টেন্সটি গঠিত হয়েছে। আই গো টু স্কুল, এই সেন্টেন্সটি গঠিত হয়েছে। তো আই গো টু স্কুল, এখানে আমরা একটু অর্থটা মিলিয়ে দেখি। আই তো আমি, গো তো যাই, টু তো দিকে বা স্কুলে, বা আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি বিদ্যালয়ে যাই। তাহলে ভিউয়ার্স ইজিলি আপনি বুঝতে পেরেছেন এটির একটি অর্থ রয়েছে। সো আমরা এটাকে অবশ্যই সেন্টেন্স হিসেবে ঘোষণা দিতে পারি। আপনি যদি এতটুকু বুঝেন তাহলে আপনি সেন্টেন্স কি নির্ণয় করতে পারবেন। আপনি যদি ওয়ার্ড সম্পর্কে বুঝেছেন তাহলে আপনি ওয়ার্ড কি নির্ণয় করতে পারবেন। আজকে তাহলে আমি আলোচনা করলাম অ্যালফাবেট, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে না বোঝা থাকে বা কোনো বিষয় বুঝতে আপনার কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের এই টিউটোরিয়াল ক্লাস যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।